আমার কাছে মনে হচ্ছে আগামী 10 থেকে 20 বছর মানুষের একটা ঢেউ জামাত ইসলামের দিকে থাকবে। বিএনপিকে ল্যাং মারলাম, জামাতকেও ল্যাং মারলাম, এরপরে আমি উপরে উঠে গেলাম, এরকম সম্ভাবনাটা আমি ইমিডিয়েট রাজনীতিতে দেখি না। দেখেন এনসিপির সভা সমাবেশ অনুষ্ঠান কোনো জায়গায় ওই অর্থে মানুষের কোনো আগ্রহ ছিল না, একদম বেনিশ হওয়ার পথে ছিল অলমোস্ট বিফোর ইলেকশন। আপনার মনে আছে কিনা? আচ্ছা, ভবিষ্যৎ রাজনীতিতে এনসিপি কি এটা ফ্যাক্ট হবে কিনা, জামাতের মতো যেমনটি ফ্যাক্ট ছিল বিগত বছরগুলোতে? ফ্যাক্ট বলতে কোনটা বোঝাতে চান? আলোচনা থাকা, শক্তিশালী হওয়া, সামনে নির্বাচনগুলোতে একটু মানে কর্তৃত্ব বা ডমিনেট করা, যেই ভাষায় বলি না কেন, একটা আলোচনার কেন্দ্রবিন্দু থাকা। আমার কাছে মনে হচ্ছে আগামী 10 থেকে 20 বছর মানে মিনিমাম 20 ইয়ার্স মানুষের একটা মানে ঢেউ জামাত ইসলামের দিকে থাকবে। মানে অপোজিশন বিএনপি বলতে যেটা বুঝাবে সেটা জামাত ইসলামের দিকেই বুঝাবে। জামাত সেখান থেকে একটা অ্যাচিভ করবে, বিগ অ্যাচিভমেন্ট, ধরেন রাষ্ট্র ক্ষমতায় আসবে, এসে তারা সেই জায়গাটায় সফলতা ব্যর্থতার উপর নির্ভর করবে পরবর্তী রাজনীতি। কিন্তু ক্রস করে মানে বিএনপিকে ল্যাং মারলাম, জামাতকেও ল্যাং মারলাম, এরপরে আমি উপরে উঠে গেলাম, এরকম সম্ভাবনাটা আমি ইমিডিয়েট রাজনীতিতে দেখি না। এটা দুইটা উদাহরণ দিলেই আপনি বুঝে ফেলবেন। যেমন এনসিপি বিগিনিংয়ে যখন আত্মপ্রকাশ করে তখন কিন্তু জাতির কাছে খুব ঢেউ ঢেউ ভাব, কিন্তু খুঁজে দেখা গেছে তাদের সাথে তখন জামাতের সম্পর্কও ভালো ছিল। জামাতের লোকগুলো তাদের সভা সমাবেশগুলোতে একটু চাইলে সহযোগিতা করতো, অথবা উপস্থিত হওয়ার মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করতো, তেলাপ দিত, মানে তাদের কাছে তাদেরকে মানে যে কোনো জায়গায় গেলে সবাই সম্মান করত। কিন্তু মাঝখানে একটু কেমন জানি সুর ভেঙে গেছিল ভাব। দেখেন এনসিপির সভা সমাবেশ অনুষ্ঠান কোনো জায়গায় ওই অর্থে মানুষের কোনো আগ্রহ ছিল না, একদম বেনিশ হওয়ার পথে ছিল অলমোস্ট বিফোর ইলেকশন। আপনার মনে আছে কিনা? কিন্তু আবার ইলেকশনের সময় রাইট ডিসিশন নেওয়ার পরে জামাতের সাথে এসেছে, জামাতের সাথে জোট করেছে, নির্বাচনে এসেছে, জামাত কমিটমেন্ট রক্ষা করেছে, এবং দেখেন দ্রুতই সে এনসিপি আবার মানে জাতির কাছে প্রত্যাশিত জনসমর্থন পাচ্ছে, মানুষ আবার তাদেরকে নিয়ে একটু হাইপ তুলছে। কিন্তু এটা মূলত আদর্শিক হাইপ। এনসিপি ব্যক্তি ফয়জুল নো, মানুষ এখন প্রত্যাশা করে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি থেকে মুক্তি চাই, আমি একটা ভালো সুশাসন চাই, এবং সেই সুশাসনের নেতৃত্বটা সুশাসন যারা ব্যক্তি জীবনে পালন করে, যারা সমাজ জীবনে পালন করাতে চায়, তাদের মাধ্যমে চায়। তো বাংলাদেশের মানে বর্তমান প্রেক্ষাপটে আপনি তো জামাত ইসলামের লোকজন অলমোস্ট বেটার দ্যান আদার্স, মানে একটু হলেও, আমি বলছি না যে 100% সবাই হাজী সাহেব, কিন্তু অল্প হলেও তো ভালো। সেই জায়গা থেকে জামাতের হাইপটা এখন বেশি, এবং তারাই টিকে থাকবে। হয়তো অনেকের সমালোচনা থাকবে, পর্যালোচনা থাকবে, কিন্তু উইদাউট জামাত আমি মনে করি না যে এককভাবে কেউ এখন খুব দ্রুত সামনের দিকে আসতে পারবে, এবং সেটা জনগণ দিবে। দুই রাশেদ আলোচনার কেন্দ্রবিন্দু এখন, বিশেষ করে টকশোতে সম্মেলন, রাশেদ প্রধান এবং রাশেদ খান, তাদেরকে নিয়ে যদি একটু রাজনীতিবিদ সহকর্মী হিসেবে বলেন। রাশেদ প্রধান সে হিমালয় পর্বত। নির্বাচনের সময় তিনি জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য আমিরে জামাতের পরামর্শে তিনি জোটকে এই আসন ছেড়ে দিয়ে নির্বাচনই পর্যন্ত যান নাই। তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে রাশেদ প্রধান সে যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে দেশের জন্য, মানবতার জন্য, দেশের মানুষের মুক্তির জন্য। তার বক্তব্য স্পিরিট আমাদেরকে, সারা বাংলাদেশের মানুষদেরকে স্পিরিট যোগায়, এবং তিনি এখন পর্যন্ত জামাতের সাথে জোটে থেকে তিনি এই দেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের একটা বলিষ্ঠ কণ্ঠ হিসাবে থেকে গিয়েছেন। সেই সেন্স থেকে আমি মনে করি যে রাশেদ প্রধান অবশ্যই হিমালয় পর্বত সমতুল্য। আর সেই জায়গা থেকে যদি রাশেদ খানকে বলেন, আমি তাকে দুইটা ভাগে বিভক্ত করব। একটা 5ই আগস্টের আগের রাশেদ খান, আর 5ই আগস্টের পরের রাশেদ খান। আমি 5ই আগস্টের আগের রাশেদ খানকে দেখলে অবশ্যই নূর, রাশেদ, এদের রাজপথে আন্দোলন, ভূমিকা, সংগ্রামের ইতিহাস আছে, তারা কষ্ট করেছে মানুষের জন্য, আমরা একসাথে টকশো করেছি, অনেক নীতি নৈতিকতার কথাও তাদের মুখ থেকে শুনেছি। এমনকি এটাও বলেছিলেন যে আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না, আমরা এই বর্জুয়া রাজনীতি চাই না, আমরা কৃষকের ছেলেকে মানে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, আমরা গণ অধিকার থেকে 300 আসনে প্রার্থী দেব। ওইটার প্রোটেস্ট কিন্তু তখন আমিও করেছিলাম। আমি বলেছিলাম না, এই দেশে এখনও ওই পরিবেশ হয়নি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের পরিবর্তন করতে হবে, এটা বলেছিলাম যখন আমি বিএনপি করতাম বিদেশ থেকে। আজকের এখন জিজ্ঞেস করতে চাই, আপনারা সেই 300 আসনে কি প্রার্থী দিয়েছেন, না দলটাকেই বিলুপ্ত করে ফেলেছেন? তার মানে আপনি স্বার্থবাদী রাজনীতিতে প্রবেশ করেছেন। রাশেদ সাহেব নিজে এখন আপনার কি বলে, নির্বাচনের সময়ে দলের মহাসচিব থেকে পদত্যাগ করে আরেকটা দলে গিয়ে নির্বাচন করলেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই দলটাতে কি তিনি আদর্শের কারণে গিয়েছেন?
যান নাই। কেন যান নাই? নূর সাহেব নিজেই বলে দিয়েছেন যে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে মার্কা যেহেতু পপুলার হচ্ছে ধানের শীষ, রাশেদ সাহেবকে ধানের শীষে আমরা শুধুমাত্র রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে পাঠাচ্ছি। তার মানে উনি স্টিল কি ট্রাক মার্কার লোক না ধানের শীষের লোক, আই ডোন্ট নো। সো এই যে আপনার স্বার্থচারিতার কারণে রাজনৈতিক পট পরিবর্তন করলেন, আবার এখন গিয়ে সংস্কারের পক্ষে কথা নাই, পিআর নিয়ে কথা নাই, গণভোট নিয়ে কথা নাই, জুলাই সনদ নিয়ে কথা নাই, তারপরে উচ্চকক্ষ নিয়ে কথা নাই, এই প্রত্যেকটা ইস্যুতে রাশেদ গং এবং নূর সাহেবরা নির্বাচনের আগে কিন্তু এইগুলা নিয়ে মাঠে সরব ছিল। কিন্তু এখন যখন সংসদে ঢুকে গিয়েছে, এখন তারা সমস্ত পিআর সহ সমস্ত পদ্ধতি মুখে তালা বেঁধে বসে আছে। এবং আপনি তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন মানুষের বর্তমান সময়ের যে এক্সপেকটেশন যেটা তাদের প্রতি ছিল সেটা যখন রক্ষা করতে পারে নাই, তখন কিন্তু তাদেরকে আর মানুষ ওইভাবে মূল্যায়ন করছে না। সেজন্য আমি মনে করি যে রাশেদ প্রধান আর রাশেদ খান এক না।